আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের 10.1 অনুশীলনী। যারা কম বুঝো তাদের জন্যই আজকে এই প্রচেষ্টা আমার। তো এখানে আমাদের স্কুলের নাম কি? চ্যানেল বিডি মেথড লার্নিং স্কুল। আর আমি মোহাম্মদ মুকসেদুল হক তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখানে পয়েন্টসগুলো দেখতে পাচ্ছ তোমরা, কি কি পয়েন্টগুলো আলোচনা করব। 6 নম্বর পয়েন্টস হবে কিছু ম্যাথমেটিক্যাল আলোচনা, ম্যাথ ডিসকাস। আচ্ছা, তো এখানে বাইনোমিয়াল এক্সপ্যানশন, যেটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি বলি, পদ্ধতি হবে কয়টি? দুইটি এখানে দেখতে পাচ্ছ। এন সি আর, আশ্চর্যবোধক চিহ্ন, এন আর, কোইফিসিয়েন্ট, পদসংখ্যা, ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো। তো আমরা এখানে হেডলাইনটা দেখেই তোমরা বুঝতে পেরেছ যে দ্বিপদী। কয় পদ? দ্বিপদ। আচ্ছা, দ্বিপদী মানে কি? যে অঙ্কের দুইটা পদ আছে তাকে আমরা বলবো দ্বিপদ। তো দ্বিপদী যখন হবে এর বিস্তৃতি মানে কি? এক্সপ্যানশন মানে হচ্ছে বিস্তৃতি, মানে কত বড় হইতে পারে। যেমন a প্লাস বি কয়টা পদ? দুইটা পদ। আচ্ছা, এর উপরে যদি আমরা পাওয়ার কি দিতে পারি? 0 দিতে পারি। তো দ্বিপদীর যে a প্লাস বি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পদ আছে। তো এই দুইটা পদের উপর পাওয়ার আমরা কি দিলাম? 0। তো এখন রেজাল্ট আসবে, সবাই বলবা যারা 1, কারণ কোনো কিছুর পাওয়ার 0 হলে এটার মান আসে 1 বীজগণিতীয় রাশিমালায়। তো এইখানে আমাদের খেয়াল করতে হবে, এখন যদি আমি a প্লাস বি দিয়ে 1 দেই তাহলে কয়টা পদ থাকবে? a প্লাস বি কয়টা? দুইটা। এরপরে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার দেই তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন আবার যদি আমি প্লাস বি হোল কিউব দেই তাহলে কি হবে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এখন ঘটনা হলো, এখন যদি আমি তোমাকে বলি যে তুমি এখানে 7 দাও, আমি নিজেও বলতে পারবো না কত হবে, তাই না? আমি নিজেও বলতে পারবো না এটা যে আমার এই মানটা কত বিস্তৃতি হবে। বিস্তৃতি এত বড় হবে হয়তো, কিন্তু সংখ্যাগুলো কি হবে এটা কিন্তু আমরা জানি না কেউ। সো আমরা কি করব? সেই ফর্মুলাটা কাজে লাগাবো। তো এখন আমরা কি শিখলাম? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, সেটা কি? যদি পাওয়ারে আমরা 0 পাচ্ছি তাহলে 1 হচ্ছে পদ সংখ্যা। এটাকে আমরা বলতে পারি পদ সংখ্যাগুলো বিস্তৃতিতে যে পদ সংখ্যা আসতেছে। যদি পাওয়ার 1 হচ্ছে তাহলে কয়টা হচ্ছে? 2টা হচ্ছে, 2 হচ্ছে, 3টা হচ্ছে, 3 হলে 4টা হচ্ছে, 7 হলে কয়টা হবে? নিশ্চয়ই বলতে পারছো 8টা হবে। তার মানে আমরা কি শিখলাম? যে যদি পদ সংখ্যা এরকম হয় যে পাওয়ারে যদি n থাকে তাহলে এর পদ সংখ্যা হবে কি হবে? নিশ্চয়ই n প্লাস 1। তার মানে কি পদ সংখ্যা এখানে 0, 0 প্লাস কত? 1, রেজাল্ট 1। তারপর কি 1 প্লাস কত? 1, 2, 2 প্লাস কত? 1, 3, 3 প্লাস 1 ইকুয়ালস টু 4। 7 প্লাস 1 ইকুয়ালস টু কত? 8। তাহলে আমরা কি বলতে পারি? অবশ্যই বলতে পারি যে পদ সংখ্যা এক এক করে কি হবে? বেড়ে যাবে। এখন ঘটনা হচ্ছে, সমস্যা হলো আমাদের যে স্যার সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব। তোমরা ইতোমধ্যে যারা জানো তাদের তো ভেরি ভেরি থ্যাংক ইউ। বাট যারা জানো না, শিখতে চাও, নবম শ্রেণীতে যারা শুরুতে আছো, ক্লাস 10-এ গিয়েও যাদের অনেক সমস্যা হচ্ছে যে স্যার এটা ভালোভাবে বুঝতে পারতেছি না, তাহলে তাদের জন্যই আসলে এই চেষ্টাটা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এখন আমরা আসি এই বিস্তৃতি কথাটা গেল যে অনেক বিস্তৃত, অনেক বড় করা যাবে। তো ঘটনা হচ্ছে বিস্তৃতির পদ্ধতি কয়টি? দুইটি। একটা হচ্ছে পদ্ধতি দুইটি, একটা হচ্ছে প্যাসকেল। আচ্ছা,
প্যাসকেল বিধি, প্যাসকেলের ত্রিভুজ বিধি। আর একটা কি হবে? দ্বিপদী উপপাদ্য। কি হবে? উপপাদ্য একটা। তাহলে আমরা দুইটা নিয়ম আমরা এখানে ফলো করব, দুইটা নিয়মই আলোচনা করা আছে। তো এইখানে তাহলে আমরা কয়টা পদ্ধতি পেলাম? একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ বিধি, আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য। তো দুইটা পদ্ধতিতে এটা বিস্তৃতি করা যাবে দুই পদকে। তো আমরা প্রথমে আলোচনা করব ত্রিভুজ বিধি। কি আলোচনা করব? প্যাসকেলের ত্রিভুজ বিধি। তো একটু খেয়াল করো, প্যাসকেলের ত্রিভুজ বিধি আমাদের প্রথমত যে n এর মান পাওয়ারে কত পাবো? 0। তখন আমরা পদ সংখ্যা কয়টা পেয়েছিলাম? একটা। n এর মান যখন হবে 1, তখন আমরা পদ পেয়েছিলাম 2টা। এইভাবে আমরা 2টা 1 দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি পদ সংখ্যা n এর মান যদি 2 হয়, এই দুইটা মিলে তোমরা আগে 3টা পাবা, কারণ n এর মান এর সাথে কি হয়? 1 করে যোগ করতে হয় আমাদের। তাহলে 1 হয়, 1 এর সাথে 2 হয়, দেন 3 হয়, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি? এখানে 2 পাবো, এই দুইটা যোগ করবা। হ্যাঁ, তাহলে সহগগুলো পাওয়া যাবে। এখানে হচ্ছে আমাদের সহগ আলোচনা করা হচ্ছে। কি আলোচনা করা হচ্ছে? সহগ। তাহলে আমরা সহগগুলো, কোইফিসিয়েন্ট, দেখো তো কোইফিসিয়েন্টের মিনিংসটা কি হচ্ছে? চলকের সহগ। তাহলে আমরা সহগগুলো নিয়ে এখন আলোচনা করছি। তারপরে দেখো এই গ্যাপটা এমন ভাবে দেওয়া হয়েছে, এতখানি দূরত্বে আমরা আবার এই গ্যাপটা 1 দিব। দেখো এই 1, তাহলে এখানেও কি হবে? 1 হচ্ছে। তারপরে এভাবে আমরা কি পাবো? তাহলে n এর মান 2 এর জন্য এটা হয়েছে। তারপরে n এর মান কি হবে? 3 এর জন্য কত হবে? 4। আমরা সংক্ষেপে লিখলাম এবার। তাহলে n এর মান 3 + 1। তাহলে এক কাজ করো, এখানে আসলে এটা দিলেই হচ্ছে, এটা আমাদের দরকার নেই। তারপরে n এর মান কত হবে? 4 হবে। n এর মান কত হবে? 5 হবে। n এর মান 6, n এর মান 7, n এর মান কি? 8। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? এই দুইটা যদি আমরা এখন যোগ করি তাহলে কত পাবো? 3 পাবো। এই দুইটা যোগ করি, 3 পাবো। দেন এই গ্যাপটা এতটুকু রাখবো। তাহলে এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি। দেন এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি। তারপরে এই দুইটা যোগ করলে কত হবে? 4। এটা কত হবে? 6। এটা কত হবে? 4। তাহলে এখানে কত পাচ্ছ? 1। এখানে পাচ্ছ 1। তারপরে এখানে কত? 5, 10, 10, 5, 1, দেন 1। তাহলে প্রথমটা এটা গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম ভাবে যাচ্ছে। তাহলে এরপর অপশন কি হবে? এখানে 6, 15, 20, 15, 6, 1, 1, তাই না? তাহলে এরপরে আবার কত হবে? 7, 21, 35, 35, 21, 7, 1 and 1। একটু খেয়াল করে দেখো, সাধারণত তোমরা একটা জিনিস খেয়াল করো যে এইখানে 5 যখন পেয়েছি আমরা, তখন n এর মান যখন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে এই দ্বিতীয় পদে যে মানটা দেখতে পাচ্ছ তোমরা, সেই মানটাই হচ্ছে তার n এর মানের উপর ডিপেন্ড। তাহলে প্রথমটা দেখো তো, n এর মান 0 ছিল, n এর মান 1 ছিল, n এর মান 2 ছিল, n এর মান 3 ছিল, n এর মান 4 ছিল, n এর মান 5 ছিল, n এর মান 6 আর n এর মান 7। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। তো একটু খেয়াল করে দেখো তো, এই চেহারাটা আমাদের কেমন দেখা যাচ্ছে? ত্রিভুজ আকার দেখা যাচ্ছে, ঠিক না? এই ত্রিভুজ আকার আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? প্যাসকেলের ত্রিভুজ বিধি। তাহলে প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে আমরা দ্বিপদী বিস্তৃতির সহগগুলো নির্ণয় করতে পারবো। তো এখন খেয়াল করি, যদি আমরা সহগগুলো নির্ণয় করতে পারি, 3 পর্যন্ত তো আমাদের কোনো সমস্যা ছিল না। তো এখন যদি আমরা চিন্তা করি যে 4 নং, অর্থাৎ
a প্লাস বি টু দি পাওয়ার 4 ছিল। কি ছিল? a টু দি পাওয়ার বি, a প্লাস বি টু দি পাওয়ার কত? 4। তো এখন ঘটনা হচ্ছে তোমাদের 10.1 এবং 10.2 এর আলোচনা একসঙ্গে করাটা উত্তম হবে। দুইটা পদ যেহেতু আমি বসিয়ে দিয়েছি, 1 দিলেও করানো যাবে, দুইটাতে সংখ্যা দিলেও করা যাবে। তো এখন এর যদি আমরা বিস্তৃতিতে চিন্তা করি, তাহলে এই লাইনটা তুমি পাচ্ছ, তাহলে 1 বসানোর দরকার নাই। তো তার আগে আমরা কি সূত্রটা পেয়েছিলাম একটু খেয়াল করে দেখো, যে a প্লাস বি হোল কিউব কে খেয়াল করো, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কি বি কিউব। তো এখন যদি আমরা a প্লাস বি টু দি পাওয়ার 4 চিন্তা করি, একটু খেয়াল করে দেখো তো এইখানে যে পদটা ছিল তার পাওয়ার আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। আর এইখানে যে পদটা ছিল কম থেকে বেড়ে যাচ্ছে। তার মানেটা কি? প্রথম পদের সর্বোচ্চ থেকে শুরু হবে, কমে যাবে 1 1 করে, আর দ্বিতীয় পদের 0 থেকে শুরু হয়ে সর্বোচ্চ পর্যন্ত যাবে, তবেই পদ শেষ হবে। তাহলে এখানে আমরা চিন্তা করি সংখ্যায় 1 দরকার নাই, তাহলে a টু দি পাওয়ার কত হচ্ছে? 4 হচ্ছে। তারপর কি হবে? সংখ্যা পাচ্ছি আমরা 4, তারপরে a কি হবে? 3, কারণ 1 1 করে a কমে যাবে আর b 1 1 করে বেড়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি b 0 ছিল। কি ছিল? 0। তো প্রথম অংশে কিন্তু দেখো দ্বিতীয় পদ কিন্তু আমাদের নেই, শেষ অংশেও কিন্তু প্রথম পদ নেই। তাহলে আমরা বলতে পারি যে এটা 0 থেকে শুরু হয়েছে, তার মানে কি a কিউব বি টু দি পাওয়ার 0 3a স্কয়ার বি টু দি পাওয়ার 1 3a1 b2 প্লাস a টু দি পাওয়ার 0 আর b3। কারণ a টু দি পাওয়ার b টু দি পাওয়ার যেটাই হোক, টু দি পাওয়ার থাকলে ওটার মান কি হয়? 1 হয়, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে আমরা চিন্তা করতে পারছি যে এখানে b0, তারপরে b কি হবে? 1 হবে। তারপর সংখ্যা কত পেয়েছি? 6 পেয়েছি। a কত হবে? 2 হবে। তারপরে b কত হবে? 1 2। দেন আমরা বলতে পারি এরপরে সংখ্যা কত পাচ্ছি? 4। a আরেকটা কি হয়ে গেল? কমে গেল। তারপরে আমরা b এ কত পাবো? 3 পাবো। তারপরে অপশনে পাচ্ছি সংখ্যা 1 1 লেখার দরকার নাই, তাহলে আমরা কি পাচ্ছি? a টু দি পাওয়ার 0 আর b টু দি পাওয়ার 4। দেখো সর্বোচ্চ পাওয়ার সামনে এন্ড পিছনে, আর অন্যগুলো কি 0। তাহলে আমরা কি বলতে পারি? a টু দি পাওয়ার 4 4a কিউব b প্লাস 6a স্কয়ার b স্কয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, তাহলে আমরা দেখো আমিও নিজেও কিন্তু জানতাম না, এটা মুখস্থ কিন্তু রাখার কোনো উপায় নেই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের জানতে হবে আগের লাইন, তারপরের লাইন কিন্তু জানা সম্ভব। এখন এটার ক্ষেত্রেও তোমরা নিশ্চয়ই নিজেরা করতে পারবে। তো তোমাদের বাসার কাজ হচ্ছে যে a টু দি পাওয়ার 6 and টু দি পাওয়ার 8 এই দুইটার বিস্তৃতি সুন্দরভাবে করা প্র্যাকটিস করবা। হ্যাঁ, ওকে। এখন ঘটনা হচ্ছে যদি এইখানে এই 7 পর্যন্ত এসে এতখানি এগুলো সব জানতে হচ্ছে, সামনেরগুলো এর একটা ব্যাড সাইড আছে, যে সামনের লাইন না জানলে পিছনের লাইনটা জানা সম্ভব না। তাহলে n এর মান যখন 8 দরকার, তখন 7 জানতে হবে, 7 জানতে গেলে 6 জানতে হবে, 6 জানতে গেলে 5 জানতে হবে, 5 জানতে গেলে 4 জানতে হবে। তো এরকম ভাবে আমাদের একেবারে 0-তে যেতে হবে। তাহলে স্টুডেন্ট, এটা কি আসলে সমস্যা? নিশ্চয়ই, তাই না? তাহলে আমরা অবশ্যই কি করব? পরের যে একটা ফর্মুলা আছে সেটার নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, সেটা হচ্ছে কি দ্বিপদী উপপাদ্য যেটা। তাহলে উপপাদ্য নিয়ম অনুসারে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ তাহলে কি হবে, একটু খেয়াল করো। এবার আসি আমরা দ্বিপদী উপপাদ্য, মানে দুই পাদ্যের একটা উপপাদ্য যে আছে সেটা আমরা যদি চিন্তা করি তাহলে আমরা অতি সহজে এটা নির্ণয় করতে পারবো। তবে এখানে দেখো আমাদের এখানে এই চিহ্নটার নাম কি জানো? ফ্যাক্টোরিয়াল। সামান্য একটু এখানে আলোচনা করব, পরে বিস্তারিত আছে। তো এটার জন্য ফ্যাক্টোরিয়াল n বলতে হবে। কি বলতে হবে? ফ্যাক্টোরিয়াল n। তার মানে হচ্ছে যদি 5 দেওয়ার পরে এই আশ্চর্যবোধক চিহ্নটা থাকে তাহলে দেখো এটা হবে ফ্যাক্টোরিয়াল 5।
এই ফ্যাক্টোরিয়াল 5 মানে মনে রাখবা যে 5 থেকে শুরু করে এই সংখ্যাগুলো একেবারে 1 পর্যন্ত গুণ হবে। হ্যাঁ, এই রেজাল্ট যেটা আসবে সেটা হবে তার মান। তো আমরা একটু খেয়াল করে দেখি এই মানটা কত। তাহলে কত হবে 5 × 4 × 3 × 2 × কত 1 = 120। তো একটু খেয়াল করো যে সময় কতখানি লেগেছে, তাই না? ওকে, এখানে হলো 120। তো এখন ঘটনা হচ্ছে যদি আমরা এই চিন্তাটা না করে ক্যালকুলেটর সবাই হাতে নাও, যাদের জানা নেই তারা জানার চেষ্টা করো, আর যাদের জানা আছে ওয়েল। তো একটু খেয়াল করে দেখতে হবে আমাদের ফ্যাক্টোরিয়াল চিহ্ন কোথাও আছে কিনা। তোমরা একটু খেয়াল করে দেখো দ্বিতীয় সারিতে এই বাটনটার মধ্যে দেখো একটা এক্স আশ্চর্যবোধক চিহ্ন আছে। হ্যাঁ, তো আমরা ওই কালারটার সম্পর্ক দেখতে পাচ্ছি শিফটের সাথে। তো আমরা যদি শিফট দেই 5 দেওয়ার পরে 5 দিলাম, শিফট দিলাম, তাহলে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই 5 দেওয়ার পর একটা আশ্চর্যবোধক চিহ্ন এসেছে, যেটাকে আমরা পড়বো ফ্যাক্টোরিয়াল 5। এখন তুমি ইকুয়ালে দাও, দেখো একবার অ্যান্সার চলে এসেছে। তাহলে আমরা কি অতি সহজে বুঝতে পারলাম যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকলে আমরা অবশ্যই এটা নির্ণয় করতে পারি। তবে এখানে যদি অক্ষর আছে, এই অক্ষরটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি NCR। তো আসলে NCR নিয়ে একটু কথা বলি। NCR কি? NCR নিয়ে বিস্তারিত ব্যাখ্যা একটু পরে হয়তো পেয়ে যাবা তোমরা। NCR, N হচ্ছে এখানে পাওয়ার, আর R হচ্ছে যে পদ সংখ্যার যে হিসাবটা, সেইটা ক্রমানুসারে যে পদগুলো হবে সেই পদকে হিসাব করা হয়েছে। তাহলে এটাকে পড়তে হবে N চুজ R। কি পড়তে হবে? N চুজ R। এইখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ N আর R এই অবস্থায় দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা N আর R। এই ল্যাঙ্গুয়েজটা আর এই ল্যাঙ্গুয়েজটা পড়ার স্টাইলটা একই, N চুজ R। এরপরে আমরা কথা বলবো আসলে কি দ্বিপদী উপপাদ্য অনুসারে। তো দ্বিপদী উপপাদ্য অনুসরণটা আসলে কি এটা আমাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে চুজ হিসাব করতে হবে। কি করতে হবে? চুজ হিসাব করতে হবে। একটু খেয়াল করো, যদি আমরা এখানে চিন্তা করি যে 4, আমরা কোনো পদ নেই ab + 4, এটার যদি আমরা চিন্তা করি, তাহলে আমাকে পাওয়ার যদি n এর মান যদি 4 হয়, তো আমাদের একটা গাইডলাইন করতে হবে। সেটা হচ্ছে 4 চুজ 0, প্রথম পদের সহগ। এটা সহগ নির্ণয়ের জন্য কাজ করব আমরা। সহগ নির্ণয় কি নির্ণয়? সহগ নির্ণয়। 4 চুজ 0 দিয়ে শুরু হবে, 4 চুজ 1, 4 চুজ 2, 4 চুজ 3, দেন 4 চুজ 4। অর্থাৎ একই রকম চুজ না আসা পর্যন্ত, n এবং r এর মান একই রকম না আসা পর্যন্ত তোমার পদ সংখ্যা কিন্তু শেষ হবে না। তো আমরা এখন খেয়াল করব যে এইটাই হচ্ছে আমাদের সহগ। এটাও দেখো তুমি ক্যালকুলেটরের সহগগুলো নির্ণয় করতে পারবে। কিভাবে পারবে একটু খেয়াল করে দেখো, ক্যালকুলেটরেও করা যাবে, ইহা ছাড়াও করা যাবে। তো আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে আগে করে নিব, তারপর আবার ক্যালকুলেটর ছাড়াও যে কিভাবে ব্যাখ্যাটা শিখতে হয় এটাও আসলে দরকার, খুবই দরকার। তো আসলে আগে ব্যাখ্যাটাই অবশ্য শেখা উচিত, কারণ ব্যাখ্যাটা শিখলে তুমি ক্যালকুলেটরে সহজে করবে। না হলে কি করবে, অনেক স্টুডেন্ট আছে খুবই অলস প্রকৃতির, তাদের জন্য সমস্যা হবে। তো আমরা তাহলে এক কাজ করব, একটা জিনিস জেনে রাখবো যে 4 চুজ 1। তো আমরা যখন প্যাসকেলে ত্রিভুজ করছিলাম তখন সামনেও 1 পেয়েছিলাম, পিছনের সারিতেও 1 পেয়েছিলাম। তাহলে আমরা এইটার সাথে বলে নিব যে আমার এই পদটার সহগ হবে 1। দেন পরের সহগটাও বলেছিলাম যে n এর মানের উপর ডিপেন্ড করবে দ্বিতীয় পদটা। তাহলে এটা আমরা কত বলতে পারি? 4 বলতে পারি। দেন এর পরের অপশনটায় আমাদের কি হয়েছিল যে এমন একটা মান হবে, এই যে মান এই পাওয়ারে আছে সেটা আগে বসবে, তার সাথে 1 করে কমে যাবে। মনে রাখবা কি করে কমে যাবে? 1 করে কমে যাবে। আর নিচে এইখানে যতটি পদ লেখা হলো সেটা 1 থেকে শুরু হয়ে বাড়বে। তাহলে 1 ইন্টু কত হলো? 2 হইল। দেন পরেরটা যদি একটু চিন্তা করি 4 ইন্টু, তাহলে এখানে কত হচ্ছে? 3 হচ্ছে নিশ্চয়ই। তারপরে কত হবে? 2 হবে। আর এখানে কি লাগবে? 1 2 দেন 3। এখানে কি লাগবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 আর 1 2 3 4। তার মানে দেখো তো
সমান সমান হলো কি না? তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে, কিছুই থাকে না, তার মানে 1 থাকে। আর এখানে 3 3 কাটা 2 2 কাটা, এখানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো আমরা? 3 পাবো। তাহলে 2 দুগুণা কত? 4 হবে। তাহলে আমরা কি পাচ্ছি? 1 প্লাস 4 প্লাস 6 প্লাস 4 প্লাস আমরা কত পাচ্ছি? 1। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আগের যে আমরা প্যাসকেলের ত্রিভুজ বিধিতে আমরা 4, তো দেখো সরাসরি থাকার পরে আমরা এটা কিন্তু নির্ণয় করতে পারলাম। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি যে এটা কি হবে। তাহলে প্রথমে 1 ছিল, তারপরে এটার পাওয়ার সর্বোচ্চ হবে, তাহলে আমরা একবার লিখতে পারি e টু দি পাওয়ার 4। তারপরে b তুমি 0 লিখতে পারো চাইলে, না লিখলেও সমস্যা নেই। এরপরে চিন্তা করো a হওয়ার আগে কি হবে? 4 হবে, 4 দিলাম। a কি হবে? কিউব হবে। আর b এর উপর কি হবে? 1 হবে। তারপরে 6 আছে, দিলাম। a স্কয়ার হবে, b স্কয়ার হবে, দেন কি হবে? 4 হবে। a এর মান কমে যাবে আর b এর মান বেড়ে যাবে, দেন 1 আছে, তার মানে কি a টু দি পাওয়ার 0 আর b টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি আগের লাইন আবার পেয়ে গেলাম? একটু খেয়াল করে দেখো, 4a কিউব b প্লাস 6a স্কয়ার b স্কয়ার প্লাস 4a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এখন ঘটনা হচ্ছে যে আমরা এটা তো নির্ণয় করতে পারলাম বিস্তারিত ভাবে। তো আমরা যদি ক্যালকুলেটরে চিন্তা করি তাহলে একটু খেয়াল করে ক্যালকুলেটরটার দিকে তাকাও। তো ক্যালকুলেটরে দেখো ভাগ যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে লেখা আছে, তবে এটা হচ্ছে এমএস এর জন্য, ইএস এর জন্য হয়তো এইখানে কোথাও থাকবে, ওটা আমার মুখস্থ নেই। তো এখানে খেয়াল করো এন সুজ আর, দেখো এন সি আর একটা বাটন দেখা যাচ্ছে। এন সি আর ভাগের ভিতরের মানে বাটন যেটা আছে এখানে লেখা আছে এন সি আর, তাই না? ভাগ চিহ্নের যে বাটনটা এখানে একটু খেয়াল করে দেখো। তো এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে এন সি আর মানে কি? এন সুজ আর। তাহলে প্রথমে আমাদের নাম্বার কত? 4। তাহলে আমরা 4 দিয়ে দিব। দেওয়ার পরে সি পাইতে গেলে আমাকে শিফট যেতে হবে, ওকে। তারপর আমরা শিফটে যাচ্ছি, দেখো। তারপর আমরা ভাগ দিলাম, সি উঠে গেল। তারপরে আমরা কত আছে? 0 দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে আমরা কি দেব? 0 দিব। দিলে ইকুয়াল দিলে দেখো তো রেজাল্ট কত আসছে? 1। একই ফর্মুলায় তুমি সবগুলা নির্ণয় করতে পারবে, সবগুলো। আশা করছি তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। তো এরপরে আমরা যে অপশনে যাব সেটা হচ্ছে যে আমরা যদি পুরোটার পাওয়ার একটা জানতে পারি, যে কোনো অবস্থাতে আমরা নির্ণয় করতে পারবো, তাহলে আমরা অবশ্যই যে দ্বিপদী বিস্তৃতিটা সেটাও শিখে গেলাম। কোএফিসিয়েন্টের চলকের সহগ আলোচনা করেছি, পদ সংখ্যা নিয়ে আলোচনা করেছি, 1 করে বেড়ে যাবে। ম্যাথমেটিক্যাল টার্মে এখন আমরা চলে আসব। তো আমরা একটু খেয়াল করি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে যদি কথা বলি, তো তোমরা দেখতে পাচ্ছ 10.1 এর যে অঙ্কগুলো, প্রথম অঙ্কে কি দেওয়া আছে? 10.1 এর যে অঙ্কটা 1 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? বলতেছে প্যাসকেলের ত্রিভুজ বা বিস্তৃতি ব্যবহার করে 1 প্লাস y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে প্যাসকেল ত্রিভুজ অথবা দ্বিপদী, তাহলে তোমাদের কাছে কোনটা ভালো লাগছে আমি জানি না অবশ্যই মুহূর্তে। তো আমরা চিন্তা করব দ্বিপদী বিস্তৃতি তে আমরা চিন্তা করব, তাহলে 1 প্লাস y টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 5 সুস 0। তারপরে এই মানটা যদি 1 থাকে তাহলে আমরা 1 টু দি পাওয়ার কত পাচ্ছি? 5, আর y টু দি পাওয়ার কত পাচ্ছি? 0। দেন 5 সুস কত হবে? 1 হবে। 1 টু দি পাওয়ার কত হবে? 4 হবে। y টু দি পাওয়ার 1 হবে প্লাস 5 সুস 2 হবে। 1 টু দি পাওয়ার কিউব হবে, y এর উপর 2 হবে। তারপরে আবার 5 সুস কত? 3 আসতেছে, তাহলে 1 স্কয়ার, y এর উপর 3 হচ্ছে। দেন 5 সুস কত? 4 আসতেছে, 1 এর উপর 1 আসতেছে। দেন y এর উপর 4 আসতেছে। 5 সুস 5 হয়ে গেল। তোমাদের বলা হয়েছিল যে একই রকম যখন হবে তখন আমাদের পদ গণনা শেষ। তাহলে y টু দি পাওয়ার 5 দেখো মিলে গেছে। তো এখন খেয়াল করো এটার মান কিন্তু তুমি জানো 1, তাহলে 1 বসানোর দরকার নাই, এটাও 1 হবে। y টু দি পাওয়ার 0 মানে কত? 1ই।
তারপর আমরা 5 পাবো অবশ্যই, কারণ আমি বলছিলাম যে এটা দ্বিতীয় পদে যা n এর মানের উপরে ডিপেন্ড করে সেটা বসে, তাহলে 5 5 একে 5, তার সাথে কি আছে y। দেন এখন 5 চুজ 2, আমরা কি করব 5 তারপর একটা সংখ্যা কমে যাবে 1 1 ইনটু 2, তারপর 1 এর কোনো দাম নাই তাহলে y স্কয়ার, তাহলে 5 4 3 হ্যাঁ 1 2 3 ইনটু y এর উপর কি কিউব প্লাস 5 4 3 2 1 2 3 4 y এর উপর কি হচ্ছে 4, দেন 5 4 3 2 1 1 2 3 4 5 আর y টু দি পাওয়ার 5। তাহলে কি পাচ্ছি আমরা রেজাল্ট 3 3 কাটা 2 2 4 3 2 কাটা মানে সবই কাটা যাবে এখানে, তাহলে কি হচ্ছে 1 প্লাস 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 দেন y টু দি পাওয়ার 5। একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা n এর মান যখন 5 ছিল তখন এই 5 থেকে শুরু হয়েছিল, দেখো দ্বিতীয় পদে 5 আছে। তো একটু খেয়াল করো তো এখানে আমরা কি শিখতে পেলাম, যদি 1 থাকে তাহলে ইচ্ছা করলে দেখো তো এটা মুছে দেওয়া যায়, 1 এর কোনো দাম গুণের সময় নেই, দেখো এখানে কিন্তু শেখার আছে হ্যাঁ। এরপরে দেখো এবার আসো দ্বিতীয় পদ, এইখানে যা আসতেছে তাই পাওয়ারে আসতেছে, যা আসতেছে তাই পাওয়ার। খেয়াল করো এখানে 0 এখানে গেল, এখানে 1 এখানে গেল, 2 এখানে গেল, তারপরে 3 এখানে গেল, 4 এখানে গেল, 5 এখানে গেল। তাহলে আশা করি আমরা যে দ্বিতীয় পদটা আছে তার যে নিচে ওই মানটা যাচ্ছে যেটাই যাচ্ছে ওই চলকের দ্বিতীয় পদের পাওয়ার হিসাবে, আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এরপরে আমরা যাব যে যদি মাইনাস থাকে, কি থাকে মাইনাস থাকে, মনে করো আছে আমরা যদি চিন্তা করি যে 5 নাম্বার অঙ্কের মধ্যে যে কথাটা খেয়াল করো, 5 নাম্বার অঙ্কে কি বলছে ক নম্বরে 1 - 2x স্কয়ার তার উপর কত 7। তো এর যখন বিস্তৃতি নির্ণয় করবা তাহলে দ্বিপদী বিস্তৃতি যা বলো লেখো, লেখার পরে কি হবে 1 মাইনাস, এই মাইনাসটাকে তুমি আগে প্লাস করে নাও, ভিতরে মাইনাসটা ঢুকাই দাও হ্যাঁ। এই যে আমার কথাটা শুনবা তোমরা, ওকে 7 চুজ কত হবে 0, 1 যেহেতু কোনো দাম নাই বলা হয়েছিল আর এইটার উপরে এই যে পাওয়ার ছিল তাই উঠবে, অর্থাৎ -2x স্কয়ার তার উপর 0 প্লাস 7 চুজ 1 -2x স্কয়ার তার উপর কত 1 7 চুজ 2 -2x স্কয়ার তার উপর কত 2, তারপরে 7 চুজ 3 -2x স্কয়ার 3 প্লাস 7 চুজ 4 -2x স্কয়ার তারপর 4 7 চুজ 5 -2x স্কয়ার তার উপর 5 প্লাস 7 চুজ 6 -2x স্কয়ার তার উপর 6 দেন 7 চুজ 7 একই রকম না হওয়া পর্যন্ত বলা হয়েছিল, তো আমরা একই রকম পেয়ে গেছি। এখন তোমরা এই কাজটা নিজে করার চেষ্টা করবে, কেমন? তাহলে এইভাবে তোমরা এই মানটা ক্লিয়ার করে নির্ণয় করার চেষ্টা করবে। এখন আমি আলোচনা করব তোমাদের যে এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো 3 নাম্বার অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে 3 নাম্বার অঙ্কে যদি বলি 1 প্লাস x স্কয়ার তারপর 8 এর বিস্তৃতি ব্যবহার করে কয়টা পদ নির্ণয় করতে বলছে 4টি পদ নির্ণয় করার পর উক্ত ফলাফল অর্থাৎ প্রথম 4টি পদ যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে 8 চুজ 0 x স্কয়ার তার উপর 0 8 চুজ 1 x স্কয়ার তার উপর 1 8 চুজ 2 x স্কয়ার তার উপর 2 1 2 3 আরেকটা তাই না 3 তারপর x স্কয়ার তার উপর 3। তাহলে আমাদের আসলে আরেকটার দিকে দরকার নেই, তো আমাদের 4টা পদ আমরা নির্ণয় করব। তাহলে এই কাজগুলো তোমরা নিশ্চয়ই এইখানে কাজ করতে পারবে। তো যাই হোক এখানে কত হবে 1 হবে, তার মানে কি শুধু 1, আর এখানে 8x স্কয়ার প্লাস 8 চুজ 2 যদি আমরা চিন্তা করি তাহলে কত হবে 8 * 7 1 * 2 x টু দি পাওয়ার 4
8 7 6 1 2 3 x টু দি পাওয়ার আচ্ছা 6। এখন আমরা এখান থেকে 4 পাচ্ছি 3, তাহলে কি হচ্ছে 1 প্লাস 8x স্কয়ার 28x টু দি পাওয়ার 4, তাহলে 56x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। একটু খেয়াল করে দেখো, এটা আমাদের মান হলো। এখন কথা হলো এখানে যে ওরা বললো, কি বলছে প্রশ্নে আমাদের চাইলো যে 1 প্লাস 0.1 ইনটু 1.01 টু দি পাওয়ার 8 এর মানটা নির্ণয় করতে। তো একটু খেয়াল করো, প্রশ্ন মতে তুমি এখান থেকে কাজ করতে পারো। সেটা কি, এইখান থেকে প্রশ্ন মতে আমরা এই লাইনের পরে কিন্তু প্রশ্ন মতে লাইন আসবে। হ্যাঁ, তাহলে 1 প্লাস x স্কয়ার, এই জায়গাটা একটু বুঝতে সমস্যা দেখে তোমাদের আলোচনা করার কথা আমার 8, এই উভয়ের 8টা আমরা বাদ দিয়ে দেই, দিলে 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু কত 1.01, তারপর x স্কয়ার ইকুয়ালস টু কি হবে 1.01 মাইনাস কত 1, তারপরে আমরা কি পাচ্ছি x ইকুয়ালস টু রুট হচ্ছে তাহলে 0.01, সুতরাং x ইকুয়ালস টু কত হবে 0.1। এই হচ্ছে তার x এর মান আমরা কত পেলাম 0.1। এখন তুমি এখানে x এর মান বসায় দাও 1 প্লাস, এরপরে আবার এই লাইন লিখতে হবে। সুতরাং লিখতে হবে, কি লিখতে হবে, এই সিকোয়েন্সের ওই পরে এই লাইন লিখে তাহলে 8 ইনটু 0.1 এর উপর স্কয়ার প্লাস 28 0.1 টু দি পাওয়ার 4 প্লাস 56 0.1 টু দি পাওয়ার 6। এটা আমাদের দরকার নেই, তো এটা শুধু যোগফল আমাদের দরকার। তো ক্যালকুলেটরে তুমি সরাসরি একবার বসায় দিয়ে অ্যানসার বের করে দাও। কত হচ্ছে 1 প্লাস 8 ইনটু 0.1 পাওয়ার কত 2 প্লাস 28 ইনটু 0.1 পাওয়ার 4 প্লাস 56 ইনটু 0.1 পাওয়ার 6 ইকুয়াল 1.08। তাহলে 1.082। হ্যাঁ, তাহলে কত হচ্ছে যা বের হচ্ছে আমরা লিখে দিয়ে 1.08285 এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আশা করছি সবাই বুঝতে পারছো। এই অধ্যায়টা তোমরা পুরোটা বাসায় কমপ্লিট করবে। এর ফাঁকে যারা দ্বিতীয় চ্যাপ্টারের অর্থাৎ 10.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলা কিছু করতে চেষ্টা করবে। তারপরে আমরা আরেকটা ক্লাস এই অধ্যায়ের উপরে দিব ইনশাআল্লাহ। এই অধ্যায়ের উপর ফ্যাক্টোরিয়ালের ব্যাখ্যাটা সহ কিছু অঙ্ক করাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।